হ্যালো এভরিওয়ান। মাঝে, মাঝে একটা কোশ্চেন পাই এরকম যে রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা ভালো হবে নাকি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে? সো এখানে আসলে আপনাকে এই ২ টা ইউনিভার্সিটির সুবিধা অসুবিধাটা কী বা আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে কোন ইউনিভার্সিটি এটার উপর বেস করে আসলে আপনার অ্যাপ্লিকেশনটা করতে হবে। আ এর আগে আমি একটা ভিডিওতে ২ টা ইউনিভার্সিটির মধ্যে ডিটেইলস আলোচনা করছি যে এই ২ টা ইউনিভার্সিটির সুবিধা অসুবিধা কী বা হচ্ছে এখানকার টিউশন ফি কীরকম, স্কলারশিপ কীরকম A to Z আপনারা হচ্ছে ওই ভিডিওটা কাইন্ডলি দেখে নিয়েন এবং আমি এখানে আসলে একটু আলোচনা করব যে আপনার প্রোফাইল অনুযায়ী কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা আপনার জন্য বেটার হবে। অবশ্য আপনি নিজেই ডিসিশন নিবেন ফাইনালি বাট আমি এখানে একটা মানে ওভারভিউ দিব আরকি এবং ফাইনালি আমি আমার নিজের অপিনিয়নটাও বলব যে আপনার প্রোফাইল অনুযায়ী আসলে কোথায় অ্যাপ্লিকেশন করা উচিত। তো একটা ব্যাপার বলে নিই, আ যেহেতু রিসার্চ আর এটা হচ্ছে যে শুধুমাত্র মাস্টার্সে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এবং তাদের জন্য বলতে আবার যাদের ব্যাচেলর কমপ্লিট করার পরে ২ বছরের জব এক্সপেরিয়েন্স আছে প্লাস আইএলটিএস স্কোর আছে। এই স্টুডেন্টসগুলোর জন্য হচ্ছে এই ভিডিওটা। কারণ আপনারা অলরেডি জানেন যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে ব্যাচেলর কমপ্লিট করার পর মিনিমাম ২ বছরের জব এক্সপেরিয়েন্স থাকতে হয়। আবার রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনার জব এক্সপেরিয়েন্স লাগে না, তবে আপনি ফ্রেশ গ্র্যাজুয়েট হইলেও অ্যাপ্লাই করতে পারবেন। ইন দ্যাট কেসে আপনার আইএলটিএস স্কোর লাগবে। অর্থাৎ এই ভিডিওটা তাদের জন্য যারা অলরেডি মাস্টার্স কমপ্লিট করছেন, ২ বছরের জব এক্সপেরিয়েন্স আছে, ব্যাচেলর কমপ্লিট করছেন, ব্যাচেলর কমপ্লিট করার পর ২ বছরের জব এক্সপেরিয়েন্স আছে এবং ইন দ্য মিন টাইম আপনাদের আইএলটিএস স্কোরটাও আছে। এই স্টুডেন্টগুলোর জন্য হচ্ছে এই ভিডিওটা। সো আপনাদের আসলে কোথায় অ্যাপ্লাই করা উচিত? রিসার্চ ইউনিভার্সিটিতে নাকি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে? কারণ রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি রিসার্চ ইউনিভার্সিটি প্লাস অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি ২ টাতেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেহেতু আপনার আইএলটিএস স্কোর আছে এবং আপনার জব এক্সপেরিয়েন্সও আছে। সো ইন দ্যাট কেস আপনার আসলে কি করা উচিত? ওকে, এখন মেইন টপিকে আসি। সেটা হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটি নাকি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। সো ধরে নিলাম আপনার আইএলটিএস স্কোর আছে মিনিমাম 6.5 এবং আপনার জব এক্সপেরিয়েন্সও আছে। এখন রিসার্চ ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, সবাই রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য এনকারেজ করে। কারণ হচ্ছে এখানে 100% পর্যন্ত টিউশন ফি ওয়েভার স্কলারশিপ পাওয়া যায় প্লাস €5,000 লিভিং অ্যালাউয়েন্সও পাওয়া যায়। এখন মনে করেন যে আপনি আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে একটা প্রোগ্রামে কিন্তু সবাইকে তারা 100% টিউশন ফি ওয়েভার স্কলারশিপ দিবে না। হয়তো সর্বোচ্চ একটা আপনি যে প্রোগ্রামে এপ্লাই করলেন, ওই প্রোগ্রামে হয়তোবা সর্বোচ্চ ৩ জন বা ৪ জনকে এরকম দিতে পারে। এটা আসলে ফ্যাকাল্টি থেকে ডিসাইড করে। এনিওয়ে, এখন মনে করেন যে আপনি যে প্রোগ্রামে এপ্লাই করলেন, এপ্লাই করে মানে রিসার্চ ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন ড্রপ করলেন। ড্রপ করে সেখানে আপনি অ্যাকসেপ্টেড হয়েছেন। কিন্তু আ যদি আপনি 100% স্কলারশিপ পান দ্যাটস ফাইন। আমি কথা বলতেছি যদি আপনি 100% স্কলারশিপ না পান ইন দ্যাট কেস। ধরে নেন যে আপনি 50% টিউশন ফি ওয়েভার স্কলারশিপ পেয়েছেন। এখন 50% টিউশন ফি ওয়েভার স্কলারশিপ পাওয়ার পর আপনার টোটাল টিউশন ফিটা আসলে ২ বছরে কত হচ্ছে সেটাও আপনাকে হিসাব করতে হবে। রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় যে আপনার টিউশন ফি অনেক হাই হয়। সেটা হচ্ছে যে আপনার ইয়ারলি টিউশন ফি €১২,০০০, ১৩, ১৪, ১৫ ইভেন ১৮, ১৭, €১৮,০০০ পর্যন্ত হইতে পারে। ইন দ্যাট কেস আপনি যদি আ সে আপনার প্রোগ্রামে আপনি যে প্রোগ্রামটা থেকে অ্যাকসেপ্টেড হয়েছেন সেটাতে টিউশন ফি €15,000 এবং আপনি 50% ওয়েভার পেয়েছেন। দ্যাট মিনস ২ বছরে আপনার আসলে €১৫,০০০ চলে যাবে, যেটা হিউজ একটা অ্যামাউন্ট। মানে রিসার্চ ইউনিভার্সিটির ক্ষেত্রে। আবার এরকমও হইতে পারে আপনি অ্যাকসেপ্টেড হয়েছেন কিন্তু আপনি স্কলারশিপ পান নাই। ইন দ্যাট কেস আপনার আসলে অ্যাপ্লিকেশনটা বৃথা হয়ে গেল। এখন আসি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে। আপনারা হয়তোবা এটা জানেন কি জানেন না আমি জানি না। সেটা হচ্ছে যে অ্যাপ্লাইড সায়েন্সে আসলে বাই ডিফল্ট সবার জন্যই কিন্তু স্কলারশিপ থাকে। অর্থাৎ ওই যে যেটা বলি আপনার আর্লি বার্ড ডিসকাউন্ট থাকে প্লাস আপনার স্টাডি কমপ্লিশনের উপর ডিপেন্ড করে তারাও হচ্ছে যে সার্টেইন অ্যামাউন্টের একটা স্কলারশিপ দেয় সেকেন্ড ইয়ারে। সো তখন দেখা যায় যে আপনার ইয়ারলি টিউশন ফি মানে রিসার্চ ইউনিভার্সিটিতে 50% স্কলারশিপ পাওয়ার পরেও 50% স্কলারশিপ যদি আপনি পান তাহলে ২ বছরে আপনার প্রায় €15,000 টিউশন ফি চলে যাবে। বাট অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে আপনি যদি অ্যাকসেপ্টেড হন তখন দেখা যায় যে আপনার টোটাল যে স্টাডি ডিউরেশন থাকে ১.৫ বছরের, এই ১.৫ বছরে মোটামুটি আপনার খুব বেশি না হয়তোবা ১০,০০০ বা ১১,০০০ বা €১২,০০০ এরকম হচ্ছে যে টিউশন ফি যাবে। যেটা হচ্ছে আপনার ইভেন ৮-৯ হাজারের ভেতরেও হয়ে যাইতে পারে
1.5 বছরের আপনার মাস্টার্সের কোর্স। এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিপেন্ড করে, কারণ এই আর্লি বার্ড ডিসকাউন্ট বা রেজাল্ট কম্পিটিশনের উপর ডিপেন্ড করে যে স্কলারশিপের কথা বলতেছি, এটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। ফর এক্সাম্পল ধরেন আপনি এমন একটা ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেড হলেন যেটার আর্লি বার্ড ডিসকাউন্ট দিয়ে আপনি প্রথম বছরের টিউশন ফি দিলেন হচ্ছে যে 6,000 বা 6,000 ইউরো ধরে নিলাম। এখন আপনার প্রোগ্রামের টিউশন ফি যদি টোটাল কত বলি, 10,000 ইউরোর কথা বলি, আপনার এই প্রোগ্রামটা আসলে 1.5 বছরের হবে। দ্যাট মিন্স সেকেন্ড ইয়ারে আপনার যে হাফ ইয়ার মানে 1.5 ইয়ার্স, 1 ইয়ারের টিউশন ফি হচ্ছে যে 10,000 ইউরো। দ্যাট মিন্স পরবর্তী বছরের টিউশন ফি হবে 5,000 ইউরো, যেহেতু এটা 1.5 বছরের প্রোগ্রাম। সো আপনি যদি প্রথম বছরে 50% বা 40% ওয়েভার পান এবং সেকেন্ড ইয়ারে আরও 40% ওয়েভার পান, তাহলে দেখা যাবে যে আপনার টিউশন ফি আপনার মাস্টার্স কমপ্লিট করতে হয়তো সর্বোচ্চ 10,000 বা 11,000 ইউরোর মতো লাগতেছে, যেটা রিসার্চ ইউনিভার্সিটি থেকে অনেক কম। অর্থাৎ এখানে একটা ব্যাপার আপনাকে বুঝতে হবে, রিসার্চ ইউনিভার্সিটিতে আপনি অ্যাকসেপ্টেড হইতে পারেন, কিন্তু আপনার স্কলারশিপ কিন্তু কনফার্ম না। অর্থাৎ স্কলারশিপ পেতেও পারেন, নাও পারেন। যদি 100% স্কলারশিপ পান তাহলে রিসার্চ ইউনিভার্সিটি ওকে, বাট আপনি যদি 100% না পেয়ে 50% পান বা কোনো কিছুই না পান, তখন আসলে আপনার জন্য রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি অনেক বেশি হয়ে যাবে, যেটা অনেকটা বার্ডেন বলা চলে। কিন্তু আপনি যদি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড হন, তখন আপনার জন্য বাই ডিফল্ট স্কলারশিপ থাকবে এবং দেখা যাবে যে আপনার মাস্টার্স কমপ্লিট করতে খুব সর্বোচ্চ গেলেও হয়তো 10,000 বা 12,000 ইউরো টিউশন ফি লাগবে, সব স্কলারশিপ মিলাই আর কি। মানে স্কলারশিপের অ্যামাউন্টটা বাদ দেওয়ার পরে হয়তো সব মিলায় ম্যাক্সিমাম আপনার 10 থেকে 12,000 ইউরো টিউশন ফি লাগতে পারে মাস্টার্স কমপ্লিট করতে। সো বুঝতেই পারতেছেন যে অ্যাপ্লাইড সায়েন্সে আপনার খরচটা তুলনামূলকভাবে রিসার্চ ইউনিভার্সিটির চেয়ে কম। কিন্তু রিসার্চ ইউনিভার্সিটিতে একটা ওই সুবিধার কথা বলছিলাম যে 100% পর্যন্ত তারা স্কলারশিপটা দিতে পারে। কিন্তু এইখানে বেসিক একটা ডিফারেন্স হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটিতে আপনি স্কলারশিপ পেতেও পারেন, নাও পারেন। আবার কিন্তু অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এদের এইখানে অ্যাকসেপ্টেড হইলেই বাই ডিফল্ট স্কলারশিপের জন্য মনোনীত হচ্ছেন। সো এখন কোশ্চেন হচ্ছে যে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইড সায়েন্সে অ্যাপ্লাই করবেন নাকি রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। এখানে হচ্ছে যে আমার কাছে সাজেশন হচ্ছে, আমি যদি বলি তাহলে দেখেন যে হেলসিঙ্কি ইউনিভার্সিটি, আলতো ইউনিভার্সিটি, তাম্পেরে ইউনিভার্সিটি, এগুলা হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি এবং এরা হচ্ছে যে সেপারেট অ্যাপ্লিকেশন রান করে। সো আপনি অবশ্যই আপনার প্রোফাইল অনুযায়ী যদি আপনার আইএলটিএস স্কোর থাকে, ইন দ্যাট কেস আপনি মাস্টার্সে এই প্রোগ্রামগুলোতে মানে এই রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেন, যেহেতু এটা সেপারেট অ্যাপ্লিকেশন। এবার আসি জয়েন্ট অ্যাপ্লিকেশন। আপনারা জানেন যে জয়েন্ট অ্যাপ্লিকেশনে ম্যাক্সিমাম 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়। সো ইন দ্যাট কেস আপনারা যেটা করতে পারেন, জয়েন্ট অ্যাপ্লিকেশনে 3টা রিসার্চ ইউনিভার্সিটির প্রোগ্রাম রাখেন আর 3টা হচ্ছে যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির প্রোগ্রাম রাখেন। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের স্ট্র্যাটেজিটা এরকম হবে, রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি এই দুইটাই হচ্ছে যে আপনি মিক্সড করে অ্যাপ্লিকেশনটা ড্রপ করেন। তাহলে যেটা হবে, আপনি আসলে একটা সেফ জোনে থাকলেন যে রিসার্চ ইউনিভার্সিটি থেকে যদি আপনি স্কলারশিপ নাও পান বা অ্যাকসেপ্টেড নাও হন, তাহলে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি থেকে যদি আপনি অ্যাকসেপ্টেড হন, তখন দেখা যাবে যে বাই ডিফল্ট আপনি স্কলারশিপ পাবেন এবং আপনার ওভারঅল টিউশন ফিটা আসলে অনেকখানি কমে যাবে। ইভেন আপনার কিছু অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি আছে যেটার অ্যাপ্লিকেশন আসলে দেখা যাবে যে ফেব্রুয়ারি বা মার্চের দিকে শুরু হবে, আপনি চাইলে ওইগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারেন। অর্থাৎ সবাই কম বেশি এটাই বলে যে ফিনল্যান্ডে একবারে সর্বোচ্চ 6টা প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায়। এটা ট্রু, এটা হচ্ছে যে জয়েন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। কিন্তু যে সেপারেট অ্যাপ্লিকেশনগুলো রান করে, আপনারা জয়েন্ট অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করার পাশাপাশি ওই সেপারেট অ্যাপ্লিকেশনগুলোতেও অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনারা এই অ্যাডভান্টেজটা নেন, আপনারা সেপারেট অ্যাপ্লিকেশনে রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন এবং জয়েন্ট অ্যাপ্লিকেশনে রিসার্চ ইউনিভার্সিটি প্লাস অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করেন, তাহলে এটা আপনি একটা সেফ জোনে থাকলেন। একটা ব্যাপার মনে রাখেন, আমি এই ভিডিওটা রেডি করছি সেই সকল মাস্টার্সের স্টুডেন্টদের জন্য যাদের ব্যাচেলর কমপ্লিট করার পর 2 বছরের জব এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ তারা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল। আবার সেই সকল ওই একই স্টুডেন্ট যাদের জব এক্সপিরিয়েন্স আছে প্লাস আইএলটিএস স্কোর মিনিমাম 6.5 আছে, তারা হচ্ছে ইন দ্য মিন টাইম রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল। আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন।